মনে রাখবেন লোড এবং জেনারেশন, এটি হচ্ছে এই উপরেরটি হচ্ছে লোড আর এটি হচ্ছে জেনারেশন। লোড এবং জেনারেশন যদি সমান সমান হয় কেবলমাত্র তখনই বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50.00 হার্টজ হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। আজকে আমরা নতুন একটি সাবজেক্ট শুরু করব, সেটি হচ্ছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। তো আপনারা যারা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস সম্পর্কে জানতে আগ্রহী, আশা রাখি এই কোর্সটি সম্পূর্ণ করবেন। তো চলুন দেখে নিই আজকের ক্লাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিড নেটওয়ার্ক সিস্টেম। গ্রিড নেটওয়ার্ক সিস্টেম বলতে কিছু সাবস্টেশন, কিছু জেনারেটিং সাবস্টেশন এবং কিছু ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আমি এখানে দেখানোর চেষ্টা করেছি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, পাওয়ার সিস্টেম বেসিক পড়াতে গিয়ে এই জিনিসগুলো কেন জানা জরুরি? আমরা তো জানি পাওয়ার সিস্টেম মানে পার ইউনিট, পাওয়ার সিস্টেম মানে বেস কেভিএ, পাওয়ার সিস্টেম মানে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফল্টের অঙ্ক ক্যালকুলেশন করা, এ স্কয়ার কি দিয়ে অ্যাঙ্গেল দিয়ে কিভাবে জানি করে। তো এগুলো কেন? আসলে আমি এই জায়গাটাতে একটু ক্লিয়ার করতে চাই। আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, খেয়াল করে দেখুন যে আমরা শিখছি বেসিক থেকে জেনে আসতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং মজা না লাগার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে শুরুতেই ঢুকে যাই, বেসিক না জেনে না বুঝে। বেসিক যদি আপনি বুঝেন, ইঞ্জিনিয়ারিং আসলে খুবই মজার একটি জিনিস। সে কারণেই আমি শুরুর দিক থেকে এটি আনার চেষ্টা করেছি। তো মূলত এই যে আমরা ফল্ট ক্যালকুলেশন করব, এই যে পার ইউনিটের অঙ্ক করব, এই যে বেস কেভিএ ধরে অঙ্কগুলো করব, কেন করব বলুন? কি জন্য এগুলো? কার দরকার? এই যে নেটওয়ার্ক, এই যে সিস্টেম, এই যে এক্সিস্টিং একটা জেনারেশন প্ল্যান থাকবে, একটা সাবস্টেশনের ট্রান্সফরমার থাকবে, লাইন থাকবে, বে থাকবে, অনেক কিছু থাকবে। তো এদের বিভিন্ন রেটিং আমাদের সেটিং দিতে হবে। তো তাদের সেটিং দিতে গেলে যেন কখনো যদি লাইনের সাথে কোনো গাছ পড়ে, যদি তার ছিঁড়ে পড়ে মাটিতে, কিংবা গাছ লেগে যায়, কিংবা বজ্রপাতের কারণে কোনো লাইনে যদি অতিরিক্ত ভোল্টেজ চলে আসে, তাহলে কি কি সমস্যা হতে পারে তার উপর বেস করে আমাদের রিলে সমূহকে বিভিন্ন সেটিং দিতে হবে। এই সেটিংগুলো জানতে গেলে আপনাকে বুঝতে হবে যে কোন দিক থেকে পাওয়ার ফ্লো কিভাবে হয়, কোন দিক থেকে পাওয়ারগুলো কিভাবে আসে, ফল্ট হলে কোন দিক থেকে যাওয়ার চেষ্টা করে, কোন দিকে যেতে চায় না, ইত্যাদি ইত্যাদি আমরা সেটি অঙ্কের মাধ্যমে শিখব। আর এই যে এত কিছু আয়োজন, এই অঙ্ক বলেন, থিওরি বলেন, সবকিছুর আয়োজন, কিন্তু আমাদের বাস্তবে এই যে এই বাড়িটা দেখছেন, এই জনগণের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়া, অর্থাৎ বিদ্যুৎ তৈরি থেকে শুরু করে বিভিন্ন কিছু হয়ে এই বাড়িটা পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য যে যে জিনিসগুলো, যে যে প্রোটেকশনগুলো অ্যাজ ইঞ্জিনিয়ার আপনাকে নিতে হবে, সেই প্রোটেকশনগুলোই মূলত এই পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস সাবজেক্টের অন্তর্গত। তো আমরা ধীরে ধীরে সেই টপিকসটুকু কভার করার চেষ্টা করব, সেই লক্ষ্যেই আগাচ্ছি। তো আজকে আমরা যেটি দেখব, এটি হচ্ছে আমাদের বিদ্যুৎ যে তৈরি হচ্ছে, সে তৈরিকৃত বিদ্যুৎ কোথায় কিভাবে করে এই আমার বাড়ির লাইট ফ্যান পর্যন্ত আসতেছে, সেটি আমরা দেখব। কেন লোডশেডিং হয়, লোডশেডিং না হলে সমস্যা কি হতো, আর এই যে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমগুলো কিভাবে রান করে, একটা কমপ্লিট ওভারভিউ দেখার চেষ্টা করব আজকের এই লেকচারটির মাধ্যমে। তো চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাস। তো আমরা এখান থেকে শুরু করি। দেখুন এইখানে এই আমি আয়তক্ষেত্রের যে বক্স, এই বক্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এটি হচ্ছে একটা জেনারেশন প্ল্যান। দেখুন পাশে আমি জি লিখেছি। এইখান থেকে দেখুন 400 মেগাওয়াট জেনারেশন হচ্ছে, এখান থেকে 100 মেগাওয়াট জেনারেশন হচ্ছে, অর্থাৎ এগুলো এক একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কেউ দেখা যাচ্ছে গ্যাস দিয়ে বানায়, কেউ হচ্ছে কয়লা পুড়িয়ে বানায়, কেউ হচ্ছে পানি শক্তিকে কাজে লাগিয়ে বানায়। এক একটা জেনারেশন প্ল্যান্ট এক একভাবে বিদ্যুৎ তৈরি করতে পারে। সেটি আমরা যখন জেনারেশন সাবজেক্টটি পড়বো, কিভাবে জেনারেশন হচ্ছে সেখানে আমরা দেখে নিব কিভাবে তৈরি করে। তো আজকে একটু বলে রাখি যে কোনো একটা অল্টারনেটরকে ঘুরিয়েই বিদ্যুৎটা তৈরি করছে। তো মনে করুন যে 100 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করছে কে এই প্ল্যান্টটা, ঠিক তেমনি এই 400 মেগাওয়াট 500 মেগাওয়াট এইভাবে করে এখানে দেখুন অনেকগুলো, কয়টা, 1 2 3টা পাওয়ার প্ল্যান্ট কি করছে, বিদ্যুৎ তৈরি করছে। তো বিদ্যুৎ তৈরি করে তারা কি করবে? কাউকে না হয় কাউকে তো দিতে হবে। তো সেই জন্য দেখুন এখানে রেড মার্ক করে, এটা একটা 132 কেবির বাস, 132 কেবির বাস। এই বাসটাতে তারা কি করছে, বিদ্যুৎটা দিয়ে দিচ্ছে। দেখুন এই পাওয়ার প্ল্যান্টটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে 11 কেবি কে
কি করে 132 কেবি করে এই বাসে তারা কি করছে 132 কেবির পাওয়ার দিয়ে দিচ্ছে। তো ও দিয়ে দিচ্ছে, এও দিয়ে দিচ্ছে, এও দিচ্ছে। তাহলে এই যে তিনটা পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ আসলো, আসার পরে এই বিদ্যুৎ কি করবে তারা? এই বিদ্যুৎকে তো কাউকে না হয় কাউকে দিয়ে দিতে হবে। তো সেই কারণে এই বাস থেকেই আবার বিভিন্ন দিকে আমরা পাঠিয়ে দিব। যেমন এই যে দেখুন এই 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 একটি লাইন দিয়ে আমরা করছি কি এদিকে পাঠিয়ে দিয়েছি, আবার এই যে দেখুন এই লাইন দিয়ে এদিকে পাঠিয়ে দিয়েছি নিচে। আবার আরেকটি দেখুন খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটি, যে একটি পাওয়ার ট্রান্সফরমার দিয়ে, পাওয়ার ট্রান্সফরমার এটি কিন্তু কি পাওয়ার ট্রান্সফরমার, এই পাওয়ার ট্রান্সফরমার দিয়ে রেটিং কত 132/33, অর্থাৎ এই 132 কেবি কে এই ট্রান্সফরমার কি করে 33 কেবি করে ফেলে। তাহলে এই ভোল্টেজ 132 কে এই পাশে করলো, এই যে দেখুন এটা সেকেন্ডারি সাইড, এটি হচ্ছে 132 কে কি করলো সে 33 করলো। এই 33 কেবি একটা 33 কেবি বাসে আসবে, এই 33 কেবি বাস থেকে যাদের 33 কেবি দরকার তারা 33 কেবি সরাসরি নিয়ে যাবে, আর যাদের দরকার নেই তারা করবে কি এই 33 কে আরো 2টি বা 3টি বা 4টি ট্রান্সফরমার দিয়ে 33 কে 11 করবে। এই 33 কে 11 করে এই যে দেখুন এটি হচ্ছে 11 কেবি বাস, এই 33 কে 11 করার পরে এই 11 কেবি আপনার আমার বাড়ির পাশের খুঁটি দিয়ে কি করবে শহর, নগর, বন্দর, গ্রামগঞ্জ হয়ে চলে যাবে। এই 11 কেবি দেখুন আমি এখানে একটি নেটওয়ার্ক দেখানোর চেষ্টা করেছি, এটি হচ্ছে আমাদের খুঁটি, বৈদ্যুতিক খুঁটি হয়ে যে 3টি তার যায় এটি মূলত 11 কেবির তার। এই 11 কেবির তার আপনার গ্রামের পাশ দিয়ে আপনার শহর নগরের পাশ দিয়ে চলে যাবে। চলে যাওয়ার পরে সেখান থেকে দেখুন এইখানে একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দিয়ে আমরা করেছি কি এই 11 কেবি কে একটি ট্রান্সফরমারের সাহায্যে স্টেপ ডাউন করেছি। কত করেছি দেখুন এখানে রেটিং আমি লিখে দিয়েছি 440। দ্যাট মিনস 11 কে এই ট্রান্সফরমার দিয়ে আরো ভোল্টেজ কমানো হয়েছে 440। এখন এই 440 যাদের প্রয়োজন তারা 440 নিবে। এটিও আমার এই খুঁটির নিচে, এই যে খুঁটির নিচে দেখবেন এভাবে 4-5টি তার এভাবে করে নিয়ে যাওয়া হয়েছে। এই তারগুলোই হচ্ছে মূলত কি 440 লাইন। এই 440 লাইন থেকে আপনি যদি চান পুরোটি 440 ইউজ করতে পারেন, যদি আপনার 440 লোড থাকে, বিশেষ করে রাইস মিল, তারপরে হচ্ছে ছোট ছোট যে মিল কারখানাগুলো থাকে তারা এই 440 লাইন তিনটা ফেজে, আমরা যে থ্রি ফেজ বলি, এই থ্রি ফেজ সিস্টেম পুরোটাই তারা কি করে ব্যবহার করে। অনেকে বলে যে না আমার আসলে 440 দিয়ে হবে না, আমার আরো বেশি দরকার। তো তারা করে কি এই যে দেখুন এইখান থেকে আমি এই যে দেখুন এখানে ফিডার 11 কেবি ফিডার বলে একটি শব্দ লিখেছি। এটার অর্থ হচ্ছে সে সরাসরি এই 11 কেবি বাস থেকেই সে নিয়ে যায়, অর্থাৎ তার ইন্ডাস্ট্রিটা একটু বড় মাপের, সে এই 440 দিয়ে হবে না তার, সেই জন্য সে সরাসরি 11 কেবি নিয়ে যায়। আবার অনেকে বলে যে না আমার 11 কেবি না, আমি একটা দেখা যাচ্ছে ছোটখাটো আপনার রোলিং মিল চালাই বা টিনের ফ্যাক্টরি আছে আমার, তো আমার বিদ্যুৎ বেশি দরকার, সে দেখুন এই 33 কেবি বাস থেকে সে যে 33 কেবি ফিডার হয়ে সরাসরি সে 33 কেবি নিয়ে যায়। তো এটা কনজিউমার কি পারপাসে এই বিদ্যুৎটা ব্যবহার করবে তার উপর নির্ভর করে সে বিদ্যুতের কোন ভোল্টেজ লেভেল থেকে পাওয়ারটা নিয়ে যাবে সেটি নির্ভর করে। তো এই 440 লাইন থেকে আমরা করব কি দেখুন লাস্টের যে তারটা থাকবে এটি হচ্ছে নিউট্রাল। এই নিউট্রাল এবং একটি ফেজ, যে কোনো একটি ফেজ আপনি এই থ্রি ফেজ থেকে চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, তাহলে যে কোনো একটি ফেজ এবং একটি নিউট্রাল তার ওখান থেকে জোড়া লাগিয়ে নিয়ে এসে এটি হচ্ছে আমাদের এনার্জি মিটার। এই এনার্জি মিটারের শুরু দুটো টার্মিনালে কানেকশন দেওয়া হয়। এনার্জি মিটারের সিকোয়েন্সটা থাকে এইভাবে PN&P, অর্থাৎ ফেজ নিউট্রাল নিউট্রাল ফেজ, অর্থাৎ এই যে এই প্রথমটা হচ্ছে ফেজ, তারপরটা হচ্ছে নিউট্রাল, তারপরে আবার নিউট্রাল, তারপরে হচ্ছে ফেজ। দ্যাট মিনস প্রথম দুটো হচ্ছে ইনকামিং, অর্থাৎ এই লাইন থেকে এসে আপনি ঢুকাবেন, ঢুকানোর পরে অপর যে দুটো টার্মিনাল সেখান থেকে হচ্ছে বের হয়ে আসবে। যেটি বের হয়ে আসবে এটি বিভিন্ন সার্কিট ব্রেকার ইত্যাদি ডিভাইস আছে আমরা জানি, সেগুলো দিয়ে আমরা করব কি আমাদের বাসা বাড়িতে আমাদের পাওয়ারটা সরবরাহ করব। তাহলে দেখুন এই যে জেনারেশন প্ল্যান থেকে কিভাবে ভোল্টেজটা 132-এ উঠলো, উঠার পরে 132 থেকে আবার কমতে 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 শেষ পর্যন্ত আপনার বাসায় 220 হয়ে একটা মিটার হয়ে আপনার বাসায় চলে আসতেছে। তো এইভাবে আপনি শুধু একজন নন, এখানে হাজার হাজার লাখ লাখ গ্রাহক আছেন এইভাবে 220 ভোল্টের লাইন ইউজ করেন। তো এইভাবে 220 ভোল্টের লাইন কাউকে 440, কাউকে 11 কেবি, কাউকে 33 কেবি ইত্যাদি দিয়ে আমরা গ্রাহকের চাহিদাগুলো মিটিয়ে থাকি। তো তাহলে আমরা যদি এক কথায় বলি এই ট্রান্সফরমারের পরের থেকে এই 33 কেবি যে শুরু হলো, এই 33 কেবি থেকে শুরু করে এই বাসা বাড়ির যত লোড আছে, অর্থাৎ আপনার শহর নগর বন্দর মিলে যত লোড, সবগুলোকে এক কথায় আমরা লোড নামে ডাকবো। অর্থাৎ এরা সবাই হচ্ছে কি গ্রাহক, বা এদের চাহিদা আছে, এদের লাইটের চাহিদা আছে, ফ্যানের চাহিদা আছে, দ্যাট মিনস বিদ্যুতের চাহিদা আছে। তা আমরা এদেরকে সবগুলোকে বলবো লোড।
এই লোড, এই জন্য দেখুন পরের চিত্রে আমি শুধু লোড নামে তাদেরকে ডেকেছি, আর এইভাবে হিবিজিবি হয়ে যাচ্ছে আমার চিত্র, এই জন্য আমি বারবার চিত্রটি আঁকছি না। অর্থাৎ এই প্রসিডিউরেই আমরা লোডটি কি করব, সরবরাহ দিব। তথা এই লোডটি হচ্ছে মূলত এই লোড, এই যে এখানে একটি লোড দেখিয়েছি, এখানে একটি লোড, এখানে একটি লোড, মূলত এই সবগুলো জিনিসই হচ্ছে এই ধরনের অনেকগুলো জিনিসের সমন্বয়। এই কারণে আমি আর এখানে এক কথায় তাদেরকে লোড নামে ডেকেছি, বারবার আঁকিনি চিত্রটি। তো তাহলে দেখুন এই 132 কেবি, এই যে যেখানে বিদ্যুৎগুলো আসলো আবার যেখান থেকে বের হয়ে চলে গেল, এই পুরো যে সিস্টেম, এই সিস্টেমে এই জিনিসটাকেই বলা হয় একটা গ্রিড সাবস্টেশন। আমি কি বলেছি, এদেরকে বলা হয় কি গ্রিড সাবস্টেশন। এই গ্রিড সাবস্টেশনেই মূল কন্ট্রোলার, সেই হচ্ছে যে কন্ট্রোল করে যে কে কোন দিক থেকে কত বিদ্যুৎ কিভাবে নিবে, কোথায় কোন ফিডার দিয়ে কোন লাইনে কতটুকু পাওয়ার যাবে, এইখান থেকে মূলত কমান্ড গুলো আসে এবং এখান থেকে নিয়ন্ত্রণ হয়। তো এইখানে একজন কি থাকেন, ইঞ্জিনিয়ার থাকেন, যিনি এই পুরো গ্রিড অপারেশন গুলো চালান এবং কোথায় কি কি অন হবে, অফ হবে, কোন লাইনটি এখন বন্ধ হয়েছে, কি হয়েছে, সকল ধরনের ডিসিশন এই গ্রিড থেকে সে কি করেন, মেক করেন। তাই মেক করার জন্য এখানে একটা কম্পিউটারাইজ সিস্টেম থাকে, সেটাকে বলাই আমরা অনেক সময় বলি স্কাডা সিস্টেম। হ্যাঁ, স্কাডা সিস্টেম আপনারা নাম শুনে থাকতে পারেন, সুপারভাইজারি কন্ট্রোল এন্ড ডাটা অ্যাকুইজিশন। তো এই স্কাডা সিস্টেম দিয়ে আমরা এইখান থেকে এটি কন্ট্রোল করি। তো এই জন্য এই পুরো নেটওয়ার্ক, অর্থাৎ এই যে পুরো সাবস্টেশনের একটা যে রুম থাকে যেখান থেকে এগুলোকে অপারেশন করা হয়, সেই রুমের নাম হচ্ছে মূলত কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকেই একজন ইঞ্জিনিয়ার এই সকল অপারেশনগুলো কি করে, সম্পাদন করে থাকে। দেন আরেকটা দেখুন, এই যে কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমকে কমান্ড দেয় একটা সেন্ট্রাল জায়গা থেকে, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল। সারা বাংলাদেশের একটা সেন্ট্রাল জায়গা আছে যার নাম হচ্ছে এনএলডিসি, ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টার। তো এনএলডিসি মূলত হচ্ছে আফতাবনগর, ঢাকার আফতাবনগরে অবস্থিত। সেখান থেকে হচ্ছে যে মূল কন্ট্রোলটা হয়, অর্থাৎ সেখানে অনেক শিফট ইঞ্জিনিয়ার আছেন যারা সেখানে কম্পিউটার নিয়ে বসে আছেন। তো বড় বড় দেখা যাচ্ছে যে আপনার এই স্ক্রিনের কম্পিউটার গুলোতে সারা বাংলাদেশের ডায়াগ্রাম গুলো আঁকা থাকে, যে কোথায় জেনারেশন কত হচ্ছে, কিভাবে আসতেছে, কোন লাইনটি বন্ধ আছে, কোন লাইনটি চালু আছে, কে কখন কোনটি বন্ধ করবে, কে কখন চালু করবে, ইত্যাদি সবকিছু কমান্ড কিন্তু এই এনএলডিসি কন্ট্রোল রুম থেকে দিয়ে দেয়। তো এই এনএলডিসি কন্ট্রোল রুম করে কি, এই যে আমাদের যে গ্রিড কন্ট্রোল রুম থাকে, এই গ্রিড কন্ট্রোল রুমকে কমান্ড দেয় যে আপনি এটি বন্ধ করেন, এটি চালু করেন, কিংবা আপনি এই অপারেশনটা এখন সম্পাদন করেন, কিংবা এটি করেন। আবার গ্রিড কন্ট্রোল রুম করে কি, তার বিভিন্ন প্রয়োজনে দেখা যাচ্ছে এই লাইনটি ইমিডিয়েট বন্ধ করা লাগছে, তাহলে ইমিডিয়েট বন্ধ করতে হলে কি করতে হবে, তখন সে এই এনএলডিসি কন্ট্রোল রুমের শরণাপন্ন হয়। সে তখন আবার এদিকে কমিউনিকেশন করে যে এনএলডিসি আমি এখন এটি বন্ধ করতে চাচ্ছি, এখন এই সমস্যার কারণে এটি হয়েছে, তাদের অনুমতি যদি মিলে সেই ক্ষেত্রে গ্রিড কন্ট্রোল রুম আপনার এটি বন্ধ করতে পারে। তো এইভাবেই গ্রিড কন্ট্রোল রুমের সাথে এনএলডিসি কন্ট্রোল রুম ওতপ্রোতভাবে কানেক্টেড। এনএলডিসি কন্ট্রোল রুম শুধু যে গ্রিড কন্ট্রোল রুমকে কমান্ড গুলো পাঠায় তা না, মূলত তারা পাওয়ার প্ল্যান্ট গুলোকে, যত পাওয়ার প্ল্যান্ট আছে, এই পাওয়ার প্ল্যান্ট আমি এদিকে আঁকিনি যদিও, এই পাওয়ার প্ল্যান্ট প্রতিটা পাওয়ার প্ল্যান্টকে তারাই কন্ট্রোল করে, যে এই অমুক পাওয়ার প্ল্যান্ট 100 মেগাওয়াট কথার কথা এনার্জি প্যাকের পাওয়ার প্ল্যান্ট, আপনি এখনই চালু হয়ে যান, আপনি এখন বন্ধ হন, আপনি এখন চালু হন, এই ধরনের সকল ডিসিশন এই এনএলডিসি কন্ট্রোল রুম থেকে হয়। এখন সে দেখে যে এই মুহূর্তে আমাদের জেনারেশনের কি অবস্থা, এখন এই মুহূর্তে আপনাদের গ্রাহকের বা লোডের চাহিদার কি অবস্থা, সকল কিছু মূলত এই এনএলডিসি কন্ট্রোল রুম থেকে হয়। আমরা কিছুক্ষণ পরে দেখছি বিষয়টি। তো তার আগে আমি যেটি খোলাসা করতে চাচ্ছি যে দেখুন, এটি সে আমরা ধরে নিলাম এটি চট্টগ্রামের একটি গ্রিড। তো এটি চট্টগ্রামের একটি গ্রিড, দেখা আছে এটি চট্টগ্রামের অন্য একটি গ্রিড, গ্রিডের নাম হচ্ছে এ গ্রিড, এটি হচ্ছে বি গ্রিড। তো এ গ্রিডের সাথে বি গ্রিড আবার ইন্টারকানেক্ট মানে নিজেরা নিজেদের কানেক্ট থাকবে। দেখুন এই যে এই এ গ্রিড থেকে এই যে 132 কেবি এই বি গ্রিডের বাসে চলে আসলো। আবার এই বাসে দেখুন আরেকটা জেনারেশন আছে 300 মেগাওয়াট, সে এখানে পাওয়ার দিল। তো যদি এই জেনারেশনটা না থাকতো, অর্থাৎ জেনারেশন ছাড়া যদি কোনো গ্রিড হয়, সেটিও কিন্তু গ্রিড হতো। শুধু যে গ্রিড হলে যে জেনারেশন থাকতে হবে এমন কোনো কথা নেই, যে অন্য গ্রিড থেকেও সে পাওয়ার নিয়ে তার লোকাল যে লোড সেটি চাহিদা মেটাতে পারে। তো এই বি গ্রিড আবার দেখুন একটি লোডকে সরবরাহ করছে, অর্থাৎ তার যে এলাকার যে লোড থাকবে সেটি সাপ্লাই দিবে। এবং এই বি গ্রিডের সাথে দেখুন আবার এদিকে ডি গ্রিড কানেক্টেড, এই যে এই
132 কেভি বাস এই লাইনটা হয়ে এই বাসে পাওয়ার দিল। এবং এইখানে দেখুন মজার ব্যাপার, এই গ্রিডে আমি যেটি বলছিলাম, এই গ্রিডে দেখুন কোনো জেনারেশন নেই, তো জেনারেশন নাও থাকতে পারে, সেটি নির্ভর করবে জেনারেশন প্ল্যান্ট কোথায় কোথায় আছে, সেখান থেকে তার পার্শ্ববর্তী গ্রিড সেন্টারগুলোতে সেই জেনারেশনগুলো কি করবে, সাপ্লাই দিবে। তো এই যে জেনারেশন নাই অর্থাৎ জেনারেশন বিহীন অবস্থায় যে গ্রিড, এই গ্রিড কি করবে, বিভিন্ন গ্রিড থেকে সে পাওয়ার নিবে, নেওয়ার পরে সে তার এই যে লোকাল লোড এর চাহিদা সে মিটাবে। এবং এই গ্রিডের সাথে দেখুন এদিকে ই গ্রিড, এভাবে সি গ্রিড বিভিন্ন দিকে কানেক্ট। অর্থাৎ আমরা যদি বলি এটি যে বাংলাদেশের এক প্রান্ত, এটি হচ্ছে বাংলাদেশের অন্য প্রান্ত, এটি ঢাকা, আমরা যদি কল্পনা করি এটা হচ্ছে ধরেন বাংলাদেশের উত্তরবঙ্গ। তো এইভাবে সারা দেশের বিদ্যুৎ ব্যবস্থা একটা 132 কেবি এবং 230 কেবি দুটো আলাদা সার্কিট, এই দুটো সার্কিট দিয়ে কি করা, কানেক্ট করা আছে। অর্থাৎ আপনি যদি এই জায়গায় 100 মেগাওয়াট জেনারেশন করেন আর বাকি সব যদি বন্ধ রাখেন, এই জেনারেশন করলে লাইনগুলো যদি চালু থাকে, তাহলে এই উত্তরবঙ্গের কোনো এক জায়গায় যদি আপনি জেনারেশন করেন, তাহলে দেখা যাচ্ছে এখানে কক্সবাজার এর এখানে বিদ্যুৎ চলে আসবে। তার মানে এই যে 132 কেবি এই লাইনগুলো হয়ে 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 এখানে চলে আসবে। সবাই কি করা, ইন্টার কানেক্ট করা। অর্থাৎ এই 132 কেবি তার এটাতে আপনি যদি কোনো জায়গায় পাওয়ার তুলে দেন, সেটি সারা বাংলাদেশে কি হয়ে যাবে, চলে যাবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এই লোডের পরিমাণ এই মুহূর্তে কত এবং আমি কত জেনারেশন করব, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। এই জিনিসটি আজকের মূল আলোচ্য বিষয়, যে কিভাবে লোডশেডিং গুলো হচ্ছে এবং কেন লোডশেডিং হয়, আর লোডশেডিং যদি না হতো তাহলে কি হতো। তাহলে জিনিসটি দেখুন, যে ধরুন এইখানে লোড আছে, অর্থাৎ আপনাদের আমাদের যে বাসাবাড়ির লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি সকল জায়গায় আমরা যদি যোগ করি যে ওর এত ওয়াট, ওর এত ওয়াট, ওর এত কিলোওয়াট, ওর এত কিলোওয়াট, এভাবে যদি যোগ করি, যোগ করে নিয়ে যে টোটাল মানটা হবে সেটাই হচ্ছে টোটাল লোড এই সাবস্টেশনের জন্য বা ওই অঞ্চলের জন্য। তা আমরা ধরে নিলাম যে এই লোড, এই লোড, এই লোড, বাংলাদেশের এই মুহূর্তে যতগুলো লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যত লোড আছে, সবগুলো লোড যদি এই মুহূর্তে যোগ করি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 7000 মেগাওয়াট লোড এই মুহূর্তে আছে। দ্যাট মিনস এই মুহূর্তে আপনাদের চাহিদা হচ্ছে কত, 7000 মেগাওয়াট। তো এই অবস্থায় আমরা যদি হিসাব করি যে তাহলে এই 7000 লোডকে যদি সাপ্লাই দিতে চাই, তখন কি করতে হবে, তখন আমাকে নিশ্চয়ই 7000 মেগাওয়াটের জেনারেশন প্ল্যান্ট চালু করতে হবে। তখন আমরা করলাম কি, একটা প্ল্যান্ট চালু করে দিলাম, দুইটা, তিনটা, এইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেন ভোল্টেজের ঘাটতি না পড়ে, ওভাবে শিডিউল করে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট কি করে দিলাম, চালু করে দিলাম। ধরে নিলাম আমরা পাওয়ার প্ল্যান্ট গুলো এই মুহূর্তে এই 7000 মেগাওয়াট বিদ্যুৎ কি করছে, আপনাকে দিচ্ছে। তো পাওয়ার প্ল্যান্ট গুলো যে বিদ্যুৎ তৈরি করে তাদের সাম এবং আপনাদের লোডের যে চাহিদা তাদের সাম দুটো কি সমান সমান। মনে রাখবেন, লোড এবং জেনারেশন, এটি হচ্ছে এই উপরেরটি হচ্ছে লোড আর এটি হচ্ছে জেনারেশন। লোড এবং জেনারেশন যদি সমান সমান হয়, কেবলমাত্র তখনই বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50.00 হার্টজ হবে। আমি আবারও বলছি, আমরা যে বলি যে 50 হার্টজ, বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ। হ্যাঁ 50 হার্টজ, কিন্তু সব সময় না। তখনই 50 হার্টজ হবে যখন আপনার জেনারেশন এবং লোড দুটো কি হবে, একদম সমান সমান হবে, তখনই 50 হার্টজ হয়। তো এটি হচ্ছে মূল টপিকস, যে ফ্রিকোয়েন্সিটাই এখানে মূল জিনিস, যে আমার করতে হবে কি, যে ফ্রিকোয়েন্সিকে 50 হার্টজে রাখার জন্য যত চেষ্টা আছে সব চেষ্টা করে যেতে হবে। কিন্তু বাস্তবে এই 50 হার্টজে আমরা খুব কম সময়ের জন্যই রাখতে পারি। তো 50 হার্টজে না রাখতে পারার কারণগুলো কি কি, এখন আসি কারণে। তাহলে আমরা একটু মুছে দিই। তাহলে আমরা একটু এখানে চার্ট আকারে দেখিনি। সে আমার লোড হচ্ছে 7000 মেগাওয়াট, আমার এই মুহূর্তে জেনারেশনও ধরুন 7000 মেগাওয়াট, তখন ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 50.00 হার্টজ। তো কখনো যদি এমন হয় যে আপনি এসিটা ছাড়লেন, উফ গরম লাগছে, এসিটা ছেড়ে একটু হাওয়া খাই, খাওয়ার পরে কিছুক্ষণ পরে চিন্তা করলেন যে বন্ধ করে দিই। তো কিছুক্ষণ আগে দেখুন আপনি এই যে জাতীয় গ্রিডের সিস্টেম থেকে যে লোড নিচ্ছিলেন, এখন কিন্তু সেটি নিচ্ছেন না, মানে বন্ধ করে দিচ্ছেন। তা আপনি এই যে এসি অন করলেন, অন করার আগে কি বিদ্যুৎ অফিসে ফোন করেছেন যে ভাই আমার একটা এসি চালাবো, আমি একটা এসি চালাতে চাচ্ছি, আপনি আমাকে কষ্ট করে এত লোড ডিমান্ড আমার জন্য লিখে রাখেন? কিংবা যখন বন্ধ করছেন, টিভিটা ঠাস করে বন্ধ করে দিলেন, এসিটা ঠাস করে বন্ধ করে দিলেন, কিন্তু আপনি কি জাতীয় গ্রিডকে বলেছেন
আপনি কি বিদ্যুৎ অফিসে বলেছেন যে আমি এত একটা এসি বন্ধ করে দিচ্ছি, একটা টিভি বন্ধ করে দিচ্ছি? বলেননি। এবং এটা পসিবলও না যে প্রতি জায়গা থেকে ফোন করে এইভাবে বলা, এটা রিয়েলিস্টিক কিছু না। তাহলে এই যে কিছুক্ষণ আগে আপনার কারণে আমি করেছি কি 7000 মেগাওয়াট এই জেনারেশন প্ল্যানগুলোকে করেছি কি চালু করে দিয়েছি, যে 7000 মেগাওয়াট জেনারেশন প্ল্যান আপনারা চালু হয়ে যান, যে আমার এই মুহূর্তে গ্রাহকেরা 7000 মেগাওয়াট চাচ্ছে। তো ধূপ করে আধা ঘন্টার ভিতরে দেখলাম যে আপনারা এই 7000 আর 7000 থাকলেন না, হয়ে গেলেন কি এই লোড হয়ে গেল 6500। কেন হয়ে গেল? ওই আপনারা তো ফোন করে বলেন নাই যে আমি এসিটা ছাড়ছিলাম আবার বন্ধ করে দিছি, আমি যে টিভি ছাড়ছি আবার বন্ধ করে দিছি, তো বলেন নাই তো। তাহলে আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখলাম 7000 চাহিদা, এখন আবার দেখছি কত 6500 চাহিদা। তাহলে এই যে 500 মেগাওয়াট ধূপ করে বন্ধ হয়ে গেল, তাহলে এই 500 মেগাওয়াট আমি তো জেনারেশন প্ল্যান চালায় রাখছি কততে? 7000-এ। তো কি হবে? আমার 500 মেগাওয়াট কে নিবে? লস। এটা ইনস্ট্যান্ট লস, একদম সরকারের লস। বিশ্বাস করুন আর নাই করুন, এই যে 500 মেগাওয়াট বাড়তি জেনারেশন করার কারণে সরকারের লাখ লাখ কোটি কোটি টাকা সেকেন্ডে লস হয়ে যাচ্ছে। কারণ এগুলোর পিছনে প্রচুর ফুয়েল কস্ট আছে। আপনি বিদ্যুৎ এমন একটা জিনিস, এই মুহূর্তে যা জেনারেশন করছি তা আপনি ইউজ করলে করেন, না করলে এটা ওয়াস্টেজ। তো এই এই 500 মেগাওয়াট জেনারেশন করতে সরকারের লস হয়ে গেল। ওই মুহূর্তে আমরা যদি ফ্রিকোয়েন্সি দেখি, দেখলাম 50.7 বা 50.8। অর্থাৎ কখনো যদি ফ্রিকোয়েন্সি 50 হার্টজের উপরে দেখায়, এর অর্থ হচ্ছে যে আপনার এই মুহূর্তে জেনারেশনটা কি অনেক বেশি, কার তুলনায়? লোডের তুলনায়। কারণ এই লোড কখন যে বাড়ে আর কখন যে কমে, এটা এক সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। কারণ আপনারা তো কেউ ফোন করে লোড কমান না আর বাড়ান না। এই জন্যই আমাদের মূল সমস্যাটা এটা আগে বুঝতে হবে। কারণ ভিতর থেকে আপনারা যদি রোগ না বুঝেন, তাহলে আজীবনেই বিদ্যুৎ অফিসকে গালি দিবেন, আজীবনেই বলবেন যে লোডশেডিং এই সেই সমস্যা। আজকে আমরা এইটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এর উল্টা ঘটনাটা ঘটতে পারে। তো আমরা করলাম কি, আমরা বললাম যে ঠিক আছে, এই মুহূর্তে লোড কমে গিয়েছে, 6500 হয়ে গিয়েছে, আমরা এটিকে কমিয়ে দিই তাহলে জেনারেশন। তো এই এনএলডিসি কন্ট্রোল রুম যখন এটি দেখছে যে এইভাবে কমে গেছে, তখন ফোন করলো যে অমুক পাওয়ার প্ল্যান্ট আপনি বন্ধ হয়ে যান, অমুক পাওয়ার প্ল্যান্ট আপনি বন্ধ করে দেন। আচ্ছা, তারা ইনস্ট্যান্ট ঠাস করে বন্ধ করে দিল। করে দেওয়ার পরে তারাও মনে করেন এই মুহূর্তে লোড 6500, জেনারেশন মনে করেন আবার 6500-এ চলে আসলো। তো ফ্রিকোয়েন্সি আবার 50-তে চলে আসলো। কিছুক্ষণ পরে দৈবক্রমে মজার ব্যাপার করলো কি, হুট করে আপনারা আবার লোড বাড়াই দিলেন। কারণ বলা যায় না তো, আপনি হয়তো এসি বন্ধ করছেন, আরেকজন হয়তো আরেকটা ইন্ডাস্ট্রি চালু করে দিছে। কিছুক্ষণ আগে পুরো ফ্যাক্টরি বন্ধ ছিল, ধূপ করে একটা ফ্যাক্টরি চালু করে দিছে, ধাম করে মনে করেন 1000 মেগাওয়াট বেড়ে গেল। এটার পরিমাণ লোড যে 6500 ছিল, এটা হয়ে গেল এখন 7500। তো এখন এনএলডিসি কি করবে? দেখলো যে হঠাৎ করে এই মুহূর্তে 6500 ছিল, আমি 6500 করে দিলাম, আবার ধূপ করে দেখতেছি সেকেন্ডের ভিতরে, এগুলো কিন্তু উইদিন সেকেন্ড, মিনিটও না, কিন্তু উইদিন সেকেন্ডে এই ঘটনাগুলো ঘটছে। তাহলে বুঝে দেখুন এই কন্ট্রোল রুমে যারা ডিউটি করে, ওরা চোখ কিভাবে করে তাকায় থাকে, অলওয়েজ অস্ত্র হাতে নিয়ে, যুদ্ধের ঢাল তলোয়ার হাতে নিয়ে অলওয়েজ যুদ্ধের মতো যুদ্ধ করে যাচ্ছে কিন্তু এগুলোর জন্য। তো হঠাৎ করে দেখলেন যে 7500 হয়ে গেছে। তো 7500 লোড যদি হয়ে যায়, তখন কি হবে? তখন ফ্রিকোয়েন্সি তো আর আপনি ধরে রাখতে পারবেন না, তখন হয়ে যাবে 49 মনে করেন 2। তাহলে কখনো যদি ফ্রিকোয়েন্সি 50-র নিচে নামে, অর্থাৎ 49, 48 এই ধরনের যদি নামে, তাহলে আপনার বুঝতে হবে এই মুহূর্তে জেনারেশন হচ্ছে কম, আর হচ্ছে কি আপনার লোড হচ্ছে অনেক বেশি। তাহলে এই যে বাড়তি লোড, এই 1000 মেগাওয়াট লোড আপনি কি করবেন? এখন চাইলেই কি চালু করবেন? চালু করতে পারবেন? আসলে চাইলে চালু করা যায় না। এই টপিকসটাই হচ্ছে মূল কথা, যে আমরা যে ভাবি যে হ্যাঁ ঠিক আছে 7500 হয়ে গেছে, তাহলে ওকে আবার চালু করে দেন, আবার 7500 হয়ে যাক। বাংলাদেশের ইনস্টল ক্যাপাসিটি তো অনেক বেশি, প্রায় 20,000 21,000 হয়ে গেল। তো তাহলে আপনি এত পাওয়ার প্ল্যান্ট বসে আছে, তো চালু করে দেন। হ্যাঁ, মজার ব্যাপার এই জায়গায়, আপনি পাওয়ার প্ল্যান্ট চাইলে বন্ধ করতে পারবেন, কিন্তু চাইলে কিন্তু চালু করতে পারবেন না। তার কারণ এক একটা বড় মানের পাওয়ার প্ল্যান্ট চালু হতে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় প্রয়োজন হয়। কত বলেছি আমি? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে একটা পাওয়ার প্ল্যান্ট চালু করতে। তো তাহলে এই যে আপনি যে ধাপ করে 7500 হয়ে গেলেন, তো আপনি তো আমাকে ফোন করে বলেন না রে ভাই আমি যে বেড়ে যাচ্ছি,
কিন্তু করলেন কি, এই 7,500-কে মেকআপ করার জন্য এখন পাওয়ার প্ল্যান্ট আমার চালু করতে হবে। তাহলে পাওয়ার প্ল্যান্ট ফোন করা হলো এনএলডিসি থেকে যে লোড বেড়ে গেছে, আপনি আপনি চালু হয়ে যান। চালু হয়ে যান বললেই সময় লাগবে কত, তার আধা ঘন্টা মিনিমাম থেকে 1 ঘন্টা। তাহলে এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এভাবে চলবে। এভাবে যদি চলে তাহলে অসুবিধা কি? হ্যাঁ, এইভাবে চললে অসুবিধা আছে। এই লোয়ার ফ্রিকোয়েন্সিতে যদি চলে, দেখা যাচ্ছে এই 7,500 যদি কোনো কারণে আরো বেড়ে 7,800 বা 7,900 এই ধরনের যদি হয়ে যায়, তখন ফ্রিকোয়েন্সি কি হবে? আরো কমবে না? এভাবে আরো কমে যাবে না? এই ফ্রিকোয়েন্সি যদি কমতে কমতে 48.6 এর নিচে নেমে যায়, তখন আন্ডার ফ্রিকোয়েন্সি জনিত কারণে এই সারা বাংলাদেশের যতগুলো জেনারেশন, এই যে 6,500 যে জেনারেশন ছিল, এই যে জেনারেশন প্ল্যান্টগুলো ট্রিপ করে যাবে। আর যদি কোনোটা ট্রিপ না করে, সে বুমের মতো ব্লাস্ট হয়ে যাবে, তার বিয়ারিং টিয়ারিং ছুটে যাবে মাইলকে মাইল দূরে। অর্থাৎ এগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে, যেটি ঠিক করতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগবে তার। তাহলে হয় ট্রিপ করবে, আর যদি ট্রিপ না করে কোনোটা, সেটি বাস্ট হয়ে যাবে। তাহলে আপনি চান দেশের এত বড় পাওয়ার প্ল্যান্ট গুলো বাস্ট হয়ে যাক, নষ্ট হয়ে যাক, ট্রিপ করে বন্ধ হয়ে যাক? আর যদি একটা পাওয়ার প্ল্যান্ট এখান থেকে ট্রিপ করে, এই মুহূর্তে মনে করেন এমনিতেই শর্টেজ চলতেছে, আমরা এই ভিউটা দেখব যে 7,800 এই মুহূর্তে এমনিতেই আমার জেনারেশন কম, ওই মুহূর্তে যদি 200 মেগাওয়াটের একটা প্ল্যান্টও যদি ট্রিপ করে বন্ধ হয়ে যায়, তাহলে জেনারেশন কি হয়ে গেল? আরো কমে গেল। তাহলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? আরো নেমে যাবে। নেমে যাওয়ার সাথে সাথে দাম দাম যতজন আছে সব বন্ধ হয়ে যাবে। একেই বলে ব্ল্যাক আউট, মানে সারা বাংলাদেশ তখন বিদ্যুৎ বিহীন হয়ে যাবে। তো একবার যদি দেশ এইভাবে ব্ল্যাক আউট হয়ে যায়, তাকে পুনরায় রিস্টোর করা, মানে নতুন করে আবার চালু করা দেশের বিদ্যুৎ ব্যবস্থা, প্রায় 16 থেকে 17 ঘন্টার একটা কাজ। হয়তো অনেক সময় 16-17 ঘন্টায়ও সেটি পারা যায় না। তাহলে এটি 2014 সালে খুব সম্ভবত একবার হয়েছিল, এইভাবে ব্ল্যাকআউট হয়েছিল সারা বাংলাদেশে। তো আমরা চাই না যে এই ধরনের ব্ল্যাকআউট হোক। আর এই যে পাওয়ার প্ল্যান্ট গুলো ইনস্ট্যান্ট যে চালু হতে পারলো না, ওই যে ইমার্জেন্সি মোমেন্ট, ওই ইমার্জেন্সি মোমেন্টে আমরা করি কি, তখন 7,500 ছিল আমি যখন দেখাই সিনারিওটা, তখন ইমার্জেন্সি মোমেন্টে আমরা করি কি, এখান থেকে 500 মেগাওয়াট লোড কমিয়ে রাখি। ওই পাওয়ার প্ল্যান্ট গুলো যতক্ষণ না অন হচ্ছে, ওই টাইমের ভিতরে আমরা করি কি, এই 500 মেগাওয়াট লোড কমিয়ে রাখি। আমরা বলি যে গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা কম গুরুত্বপূর্ণ এরিয়াগুলোতে ফোন করি, লোকাল এই যে কন্ট্রোল রুম থাকে, কন্ট্রোল রুমে আমরা ফোন করি যে এনএলডিসি থেকে, যে আপনি আপনার ওখান থেকে 200 মেগাওয়াট বা আপনার ওখান থেকে 50 মেগাওয়াট, এভাবে করে সারা বাংলাদেশে আমরা শিডিউল করে দিই কোথায় কত মেগাওয়াট আপাতত এই পাওয়ার প্ল্যান্ট গুলো জেনারেশনে না আসা পর্যন্ত বন্ধ রাখবে। তো এই শিডিউল গুলো করে দেওয়ার পরে তখন করে কি, আমরা কিছু কিছু জায়গায় লোডশেডিং হয় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য লোডশেডিং যদি না করা হতো, তাহলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যেত, কোটি কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারতো। এই কারণে এই আধা ঘন্টা বা 1 ঘন্টা সময়, অর্থাৎ এই পাওয়ার প্ল্যান্ট গুলো চালু হওয়ার আগ পর্যন্ত যে আমার বিদ্যুৎগুলোকে ফোর্স বন্ধ করে রাখার, অর্থাৎ এই 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 500 মেগাওয়াটকে আমরা করছি কি 500 টাকে কমিয়ে 7,000 করে রেখেছি। দ্যাট মিনস এই যে ফোর্সলি কিছু লোডকে যে কমিয়ে রাখার যে সিস্টেম, এটি হচ্ছে মূলত লোডশেডিং। এবং লোডশেডিং আসলেই কিন্তু আপনার আমার জন্য সাময়িক কষ্টের হলেও এই দেশের স্বার্থে, অর্থাৎ এই টোটাল যে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা যদি চিন্তা করেন, এই জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার স্বার্থে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং এটি যদি না করা হয়, সেই ক্ষেত্রে আমি বললাম যে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন আমরা হব, সেটি আমরা হয়তো অনুমান করতে পেরেছি অলরেডি। তো এখানে আরো কিছু জিনিস আনা দরকার, যে আমরা বুঝলাম যে লোডশেডিং হয়। তো লোডশেডিং ছাড়াও দেখা যাচ্ছে বর্তমানে আমরা যেটি চেষ্টা করি, প্রিডিকশন মানে আজকে যদি ঝড় থাকে, বাইরে বৃষ্টি থাকে, আবহাওয়া এই ধরনের থাকে, তাহলে গত বছর কেমন ছিল, এই বছর কেমন, এই টাইমটাতে কি ধরনের থাকে, ওটি প্রেডিক্ট করে আমরা কিছু বেস লোড রেডি করে রাখি, যে একটুক লোড থাকবেই, তার উপরে একটু কম বেশি উঠানামা করে। তখন আমরা প্রিডিক্ট করে পূর্বে থেকেই কিছু পাওয়ার প্ল্যান্টকে রিজার্ভে রাখি, যে স্ট্যান্ড বাই, ইনস্ট্যান্ট যেন চালু হয়ে যায়, সে এই ধরনের করে সিস্টেম করে রাখি, যেন লোডশেডিংটা খুব মিনিমামে রাখা হয়। তো বর্তমানে আমাদের যে টেকনোলজি, আমাদের যে সিস্টেম, যে প্রিডিকশন, এটি দিয়ে দেখা যাচ্ছে যে লোডশেডিং প্রায় নাই বললেই চলে। এখন আপনি প্রশ্ন করবেন, ভাই আমার ঘন্টাকে ঘন্টা গ্রামে বিদ্যুতেই থাকে না, আপনি কি বললেন লোডশেডিং নাই? হ্যাঁ, এটির উত্তর হচ্ছে এটি, যে মনে রাখবেন দুর্বল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবস্থা যতদিন না সবল হচ্ছে, ততদিন আমরা এর ভুক্তভোগী। কিভাবে? ধরুন এই যে গ্রিড নেটওয়ার্ক, এখানে কিন্তু
বিদ্যুৎবিহীন অবস্থায় প্রায় থাকে না বললেই চলে। এই গ্রিড নেটওয়ার্কে কিন্তু অলওয়েজ বিদ্যুৎ থাকে, জেনারেশন থেকে অলওয়েজ পাওয়ার আসছে, আপনার জন্য যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু বিদ্যুৎ রেডি করে এই এনএলডিসি কমান্ড দিয়ে রেডি করে রাখছে। কিন্তু ওই যে লোড বললাম, যাদেরকে এই গ্রিড থেকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে সেটি আমাদের পিডিবি, আরইবি, ডেসা, ডেসকো, ওজোপাডিকো, নেসকো, এদেরকে আমরা কি করছি, বিদ্যুৎ দিচ্ছি। তো এই যে বিদ্যুৎগুলো তারা যে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে তাদের সেখানে তারা স্টেপ ডাউন করছে, 33 কেবির গ্রাহককে দিচ্ছে, তারা 11 কেবি করে 11 কেবি গ্রাহককে দিচ্ছে, 440 করে 440 কেবির গ্রাহককে দিচ্ছে। এই যে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য যে সিস্টেম বা যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক বা ফিডারগুলো মান্দাতা আমলের। প্রায় বিশেষ করে আরইবির যে ফিডারগুলো প্রায় দেখা যাচ্ছে যে আপনার অনেক গ্রামগঞ্জ দিয়ে দূর দূরান্ত দিয়ে যাওয়ার কারণে এবং পুরাতন লাইন হওয়ার কারণে সেই লাইনগুলোতে দেখা যাচ্ছে যে ছিঁড়ে যাচ্ছে, লাইনগুলো লোড নিতে পারছে না, ছিঁড়ে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে আপনার ফিউজ পুড়ে যাচ্ছে, কোথাও ট্রান্সফরমার নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন ওই লাইনগুলোকে পুনরায় মেরামত করার জন্য ওই আমাদের ডিস্ট্রিবিউশন যারা কর্মী আছেন তারা সেখানে যান এবং গিয়ে লাইভ লাইন তো আর ধরে কাজ করতে পারে না। একটা মনে করেন গাছ লেগে আছে, সেটা তো আর গিয়ে গাছকে সরাইতে পারে না, সেও তো বিদ্যুৎ তড়িতাহিত হয়ে মারা যেতে পারে। সেজন্য ওই লাইনটা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য করে কি তারা বন্ধ করে এই কাজগুলো করে, যে সেটি ঠিকঠাক করে মেরামত করে। এই জন্য দেখা যাচ্ছে তখন সাময়িক ওই লাইনের আন্ডারে যে সকল বিদ্যুৎ গ্রাহক রয়েছেন তারা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হন। আর সেটি অনেকেই ভাবেন যে লোডশেডিং, সরকার তো বলে বেড়াচ্ছে কোনো লোডশেডিং নাই, আমার বাসায় তো লোডশেডিং এর বিশাল কর্মযোগ্য। এটি মূলত মেনটেনেন্স কাজ, বা যেটি আমি আপনাদেরকে বললাম যে দুর্বল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবস্থা যতদিন না সবল হচ্ছে, অর্থাৎ ভালো মানের কন্ডাক্টর দিয়ে, নতুন কন্ডাক্টর দিয়ে আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যতদিন না ডেভেলপ হচ্ছে ততদিন এই সমস্যাটা আপনারা ফেস করবেন। এটি সরকারের দোষ নয়, এটি গ্রিড সিস্টেমের দোষ নয়, এটি জেনারেশন সিস্টেমেরও দোষ নয়, এটি শুধুমাত্র এই ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ দুর্বল ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে যারা এখনো পড়ে আছেন তাদের সমস্যা, তাদের সমস্যার কারণেই আপনাদের এই বিদ্যুতের সমস্যাগুলো হচ্ছে। তো আশা রাখি ব্যাপারটি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো বিদ্যুৎ চলে যাওয়ার অর্থ এই নয় যে শুধু লোডশেডিং, বিদ্যুৎ চলে যাওয়ার অর্থ অনেক কিছু হতে পারে। লোডশেডিং কিন্তু যেটি বললাম আমি সেটি, আর দুর্বল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কারণে যেটি বললাম সেটি, আর এছাড়াও এই আমাদের ট্রান্সমিশন লাইনে কখনো বড় বড় গ্রিড নেটওয়ার্কের যে লাইন, এই লাইনগুলোতে অর্থাৎ এই 132 কেবির যে লাইন, এগুলোতেও সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে বিশাল একটা অঞ্চল হয়তো কখনো বন্ধ থাকতে পারে, সেটি খুবই রেয়ার কেস, বছরে 2 বছরে একবার হয়তো 2-3-4 ঘন্টার জন্য হয়, এটি সব সময় হয় না। তো সেই কারণেই আপনারা বিষয়টি আশা রাখি বুঝতে পেরেছেন। তো এই দেশের বিদ্যুতের প্রেক্ষাপট কিভাবে চলে, কিভাবে নিয়ন্ত্রিত হয়, আশা রাখি জিনিসগুলো বুঝতে পেরেছেন। আমি খুব সময় স্বল্পতার কারণে একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের মধ্যে এই জিনিসটি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন সবাই, অন্য আরেকটি লেকচার নিয়ে সামনে হাজির হচ্ছি, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।